Today's discussion about body fluids. Body fluids means the fluid present within the body. Fluid present within the body. Within the body. That is called body fluid. Circulation means transport of material from a particular point roundway to reach the same point. This is called circulation. তো বডি ফ্লুইড এবং সার্কুলেশনটা একটা আরেকটার সঙ্গে জড়িত। হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে বডি ফ্লুইড থাকে না, সব অ্যানিমেলের মধ্যেই থাকে যারা মাল্টিসেলুলার মেনলি। আর সেলের মধ্যে যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে কী থাকবে, সেটা তাকে কী বলবো, সেলের মধ্যে যে ফ্লুইড থাকে দ্যাট ইজ প্রোটোপ্লাজম, মেইনলি সাইটোপ্লাজম। আরও অ্যাকুরেটলি বলতে গেলে বলতে হয় হাইলোপ্লাজম। ঠিক আছে। টিস্যুর যে ফ্লুইড থাকে তাকে বলে টিস্যু ফ্লুইড। তার মানে অ্যামং দ্য সেলস বা ইন বিটুইন সেলস দ্য ফ্লুইড প্রেজেন্ট দ্যাট ইজ কল্ড টিস্যু ফ্লুইড। তাহলে ফ্লুইড সম্পর্কে আমরা বুঝলাম এবং সার্কুলেশনটা বুঝলাম। নেক্সট, অ্যাকর্ডিং টু এনসিইআরটি, all living cells have to be provided with nutrients. যে কোনো জীবিত জীবের কোষে সবসময়ের জন্য কি আমাদের প্রোভাইড করতে হয়, আমরা জেনে এসেছি যে শ্বাসবায়ু তো দিতেই হয়। মেনলি শ্বাসবায়ু বলতে আমরা বুঝি অক্সিজেন সাপ্লাই দিতে হয় এবং ওখানে ক্যাটাবলিক রিয়াকশনের মাধ্যমে প্রডিউস করে কার্বন ডাইঅক্সাইড, সেটাকে বের করে আনতে হয়। শুধু তো অক্সিজেন দিলে হবে না, অন্যান্য যে নিউট্রিয়েন্টস, সেই নিউট্রিয়েন্টসও তাকে দিতে হবে বাঁচার জন্য। শুধু অক্সিজেন পেলে তো হবে না, সেই জন্য অল প্রোভাইড কী করতে হবে, নিউট্রিয়েন্টস, অক্সিজেন অ্যান্ড আদার এসেন্সিয়াল সাবস্টেন্সেস লাইক মিনারেলস, ওয়াটার, ভিটামিনস, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড অলসো ওয়েস্ট হার্মফুল, যেটা প্রডিউসড হবে কার মধ্যে না, উইদিন দ্য সেল বাই দ্য ক্যাটাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক প্রসেসের মাধ্যমে উইদিন দ্য সেল, দিস ইজ দ্য সেল, এই সেলের ভিতরে এনি টাইপ অফ রিয়াকশন হ্যাপেন, এনি টাইপ অফ রিয়াকশানস অর পারফরমেন্স, যাই ঘটুক না কেন ঘটবে, দ্যাট ইজ কল মেটাবলিজম। ঠিক আছে, মেটাবলিজম বলবো। মেটাবলিজম ইজ টু পার্ট, অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। ঠিক আছে। তো আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে, যেহেতু আমাদের বডি ফ্লুইড আর সার্কুলেশন, সেই জন্য আমাদের অ্যানাবলিক প্রসেসে যা প্রডিউস হবে, যা অ্যানাবলিক প্রসেসে যা লাগবে, সেই সেই নিউট্রিয়েন্টস বা অন্যান্য ম্যাটেরিয়ালগুলোকে সাপ্লাই দিতে হবে উইদিন দ্য সেল। এবং ক্যাটাবলিক প্রসিডিওরের মধ্যে বা প্রসেসের দ্বারা যা উৎপন্ন হবে সেটাকে আবার আমাদের বের করে আনতে হবে। এই কথাটাই বলা হচ্ছে। ওয়েস্ট হার্মফুল সাবস্টেন্সেস প্রডিউস উইদিন দ্য সেল হ্যাভ টু বি রিমুভ কন্টিনিউয়াসলি ফর দ্য হেলদি ফাংশন অফ টিস্যু। সুস্থ থাকার জন্য বিশেষভাবে দরকার। এফিশিয়েন্ট মেকানিজম প্রেজেন্ট ইন অর্গানিজম হ্যাভ ফর দ্য মুভমেন্ট অফ দিস সাবস্টেন্স টু দ্য সেল অ্যান্ড ফ্রম দ্য সেলস। এফিশিয়েন্ট মেকানিজম যদি না থাকে, এটা কি বলতে চাইলো, এফিশিয়েন্ট মেকানিজম অবশ্যই দরকার কোষের ক্ষেত্রে, যার দ্বারা কী হবে না, মুভমেন্ট অফ দিস সাবস্টেন্সেস। কোন সাবস্টেন্সেস? যে অক্সিজেন অ্যান্ড এসেন্সিয়াল সাবস্টেন্স হ্যাভ টু বি ইন্ট্রোডিউস উইদিন দ্য সেল অ্যান্ড রিমুভড, কী করতে হবে না, হার্মফুল প্রোডাক্ট। সেটাই বলা হচ্ছে। ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমেলস হ্যাভ এভলভ ডিফারেন্ট মেথড অফ দিস ট্রান্সপোর্ট। বিভিন্ন গ্রুপের অ্যানিমেলের বিভিন্ন রকম এই ট্রান্সপোর্ট প্রসিডিওর হয়ে থাকে। সিম্পল অর্গানিজম বলতে আমরা কাকে বুঝবো? সিম্পল অর্গানিজম বলতে আমরা অ্যামিবাকে বুঝি, কিন্তু এখানে সার্কুলেশনটা অ্যামিবার ক্ষেত্রে আমরা ধরি না, ওখানে সাইক্লোসিস প্রক্রিয়ার মধ্যে হয়, সেটা আমরা জানি। সেই সার্কুলেশন সেটা আমরা পরে আমরা পড়বো। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে সিম্পল অর্গানিজম লাইক অ্যাকর্ডিং টু স্পঞ্জের ক্ষেত্রে আমরা জানি যে পরিফেরা আন্ডারে যে সমস্ত অ্যানিমেল, তার একটা উদাহরণ হচ্ছে পন্স, স্কাইফা,
সাইকন, এগুলো তার মধ্যে স্পঞ্জেস একটা। আর সিলিন্টেডস হচ্ছে কি, দোজ হিউম্যানস হ্যাভিং সিলেন্ট্রন উইদিন দ্য বডি, দ্যাট ইজ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। সিলেন্ট্রন থাকতে হয়, সিলেন্ট্রন যাদের থাকে তাদের সিলেন্টেড বলি। দিজ অর্গানিজমস আর ডিভাইডেড ইন্টু টু ফাইলামস। কী 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 হবে ফাইলামটা? মনে পড়ছে? পড়া হয়নি কিন্তু এতদিন পড়ে রাখা উচিত। নিডারিয়া, অ্যান্টিনোফোরা। আগে সিলেন্ট্রেটা ছিল ফাইলাম, এখন বর্তমানে এটা দুটো ফাইলামে আমরা পড়ি। একটা হচ্ছে নিডারিয়া, নিডোস কাটা থাকে হচ্ছে একটোডার্মে, এবং টিনোফোরা, টিনোস কম। এই দুটো মানে নিডোব্লাস্ট সেলে নির্মাটোসিস থাকবে, কোলোব্লাস্ট সেলে নির্মাটোসিস থাকবে না। এই দুটো অংশের ভিত্তিতে আমরা কিন্তু নিডারিয়া টিনোফোরাকে ভাগ করেছি। আর অন্যান্য তো পার্থক্য আছে, সেটা পরের ব্যাপার। সার্কুলেটস ওয়াটার ফ্রম দেয়ার সারাউন্ডিংস, তাদের চারপাশ থেকে সার্কুলেট ওয়াটার করে থ্রু দেয়ার বডি ক্যাভিটিস। বডি ক্যাভিটির মধ্যে, বডি ক্যাভিটি আমরা স্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায়, কার ক্ষেত্রে না আমরা একারোডার্মাটার ক্ষেত্রে দেখি ওয়াটার। আর এখানে স্পঞ্জের ক্ষেত্রে কী দেখি না, ক্যানাল সিস্টেম। ক্যানাল সিস্টেম ইজ ফাউন্ড ইন কেস অফ পরিফেরা, দ্যাট ইজ স্পঞ্জের ক্ষেত্রে। তাহলে এই ক্যানাল সিস্টেমের মধ্যে, এটা আমরা যখন ক্লাসিফিকেশন পড়বো তখন পড়বো, এখন ডিটেলসে যাচ্ছি না। ক্যানাল সিস্টেমের মধ্যে সেল থাকে, তার মধ্যে থেকে এই ওয়াটারের মাধ্যমে বিভিন্ন খাদ্য এবং জলীয় পদার্থ এবং এছাড়া বিভিন্ন গ্যাসীয় পদার্থ আদান প্রদান হয়। এবং সিলিন্ডারের ক্ষেত্রেও তাই, যেমন বোরো হার্মিফোরার মধ্যে আমরা যদি দেখি, সেখানেও দেখতে পাবো যে এরকম অস্কুলাম বলে একটা থাকে, ঠিক আছে, এরকম থাকে। মনে করো হর্মিফোরা, হ্যাঁ, হর্মিফোরার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, সরি এতখানি হবে না, এইখানে এইটুকু, তারপরে একটাই ওপেনিং থাকবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে আমরা দেখব কী বলছে, টু ফেসিলিটেট সেলস এক্সচেঞ্জ অফ দিস সাবস্টেন্স। এই এক্সচেঞ্জ করার জন্য তার সারাউন্ডিংসের সঙ্গে বডি ক্যাভিটির সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে, ঠিক আছে। এটা আমরা বুঝবো হচ্ছে। তারপরে কী বলা হচ্ছে, মোর কমপ্লেক্স অর্গানিজম যদি হয়, ইউজ স্পেশাল ফ্লুইড উইদিন দেয়ার বডিজ টু ট্রান্সপোর্ট সাচ এ ম্যাটেরিয়াল। স্পেশাল টাইপ of fluid found in case of higher and complex organism. কমপ্লেক্স অর্গানিজম শুধু ব্লাড পাওয়া যাবে এমন কথা নয়, ব্লাড ছাড়াও কিন্তু, যেমন মনে করো ইয়ের ক্ষেত্রে তোমার বিভিন্ন যে প্রোটোকর্ডেটস আছে, তারপরে মনে করো তুমি আরশোলার ক্ষেত্রে ধরতে পারো, তো সেগুলো তো অনেকটা কমপ্লেক্স অর্গানিজম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বডি ট্রান্সপোর্ট করবে বিভিন্ন ধরনের ফ্লুইডের দ্বারা। তো এখানে ব্লাড ইজ দ্য মোস্ট, সবচেয়ে বিশেষভাবে ব্লাড ইজ দ্য মোস্ট কমনলি ইউজড বডি ফ্লুইড বাই মোস্ট অফ দ্য হায়ার অর্গানিজম ইনক্লুডিং হিউম্যানস ফর দিস পারপাস। এই যে সংবহন বা সার্কুলেশন পারপাসে ব্লাড ইজ এসেন্সিয়াল ফর হিউম্যান বিংস। অ্যানাদার বডি ফ্লুইড, ব্লাড ছাড়া আরেকটি ফ্লুইড আছে যেটাকে টিস্যু ফ্লুইড বলা হয়, সেটা হচ্ছে লিম্ফ ইজ এ টিস্যু ফ্লুইড। লিম্ফ আর ব্লাডের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো আমরা আস্তে আস্তে দেখব। যে লিম্ফের মধ্যে কি থাকবে না সেটা বুঝি, মেইনলি আরবিসি থাকবে না, ঠিক আছে। মেইনলি প্রোটিনস, কোনটা না, ক্লটিং প্রোটিনস, ফাইব্রিনোজেন, এসব থাকবে না, ঠিক আছে। এগুলো থাকবে না, সেই জন্য লিম্ফ মেইনলি কালারলেস হয়। তো অ্যানাদার বডি ফ্লুইড লিম্ফ also helps in the transport of certain substances বলতে আমরা কী বুঝি লিম্ফের ক্ষেত্রে? ব্লাড দেখো একমাত্র জানি যে সমস্ত আদান প্রদান করতে, কিন্তু সার্টেন এখানে বলা হচ্ছে একটাই কারণে যে লিম্ফ কিন্তু আমরা জানি ফ্যাটের ডাইজেশনে পড়েছিলাম, অ্যাবজর্পশানে, সেখানে আমরা জানি যে লিম্ফ কেবলমাত্র কী করে না, লং চেন ফ্যাটি অ্যাসিড এবং কাইলোমাইক্রন এটাকে ট্রান্সপোর্ট করে, ভুলে গেলে চলবে না কিন্তু। নেক্সট যে চারটা দেখাচ্ছি, চারটা ভেরি ইম্পর্টেন্ট চার। প্লাজমা, এটা এনসিটির বাইরে, কিন্তু তোমাকে জানতে হবে 100 ml যদি ব্লাড নিই তার মধ্যে, বা একটা যে কোনো পরিমাণ নিই তার মধ্যে 90 to 92% এটা হচ্ছে ওয়াটার, অ্যাকর্ডিং টু এনসিআরটি।
তো এইখানে বলছি কি না 90%, এবং প্রোটিন কিন্তু দেখো 7%, বাকি জিনিস হচ্ছে 3%, অনলি 3% হচ্ছে আদার্স। তাহলে আমরা জানি যে মূলত প্লাজমা এবং ফর্ম পার্টিকেলস কত থাকে না 55%, সরি 45%, আর প্লাজমা হচ্ছে 55%। এই 55%-এর 90-92% হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তাহলে বাকিটা পড়ে রইল আদার্স, প্রোটিন বাদ দিয়ে আদার্স পড়ে রইল। আদার্স বলতে নাইট্রোজেন ওয়েস্ট প্রোডাক্টস, ইলেকট্রোলাইটস, গ্যাস, আর এই প্রোটিন, এই যে প্রোটিনের পার্ট, এই প্রোটিনের পার্ট হচ্ছে 7%। ভালো করে মনে রেখো কিন্তু, তার মধ্যে অ্যালুমিন, গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন, দিস ইজ দ্য মেইন প্রোটিন। ফাইব্রিনোজেন প্রডিউস করে কোথায় না লিভারে তৈরি হয়, চলে আসে প্লাজমায়। কতগুলো জিনিস তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। সো ব্লাড, এখানে আমরা দেখলাম, এটা মনে রাখার চেষ্টা করব, প্রোটিন মোটামুটি 6 to 8% আছে বলা আছে ইয়েতে, তোমার এনসিআরটিতে। হোল ব্লাড কম্পোস্ট অফ টু প্লাজমা বলেছি 55%। এর মধ্যে কী কী আছে? অ্যামাইনো অ্যাসিড, নিউট্রিয়েন্টস তো সবসময় জন্য থাকবে না, কম বেশি হতেই পারে, এটা ভেরিয়েশন করবে, ইলেকট্রোলাইট ভেরিয়েশন করবে, ওয়েস্ট প্রোডাক্ট ভেরিয়েট করবে, অ্যামাইনো অ্যাসিড ভেরিয়েট করবে, কিন্তু এগুলো থাকবে, গ্যাস থাকবে। প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিন এবং ফাইব্রিনোজেন। গ্লোবিন মেনলি হচ্ছে ইমিউন পাওয়ারের জন্য দরকার, গ্লোবিনের বিভিন্ন পার্ট আছে। আর অ্যালবুমিন হচ্ছে আমাদের দেহে ব্লাডের মধ্যে থাকবে। এগুলো কিন্তু মেইনলি হচ্ছে সব হচ্ছে প্লাজমা প্রোটিন। আর ফর্ম পার্টিকেলস হচ্ছে 3 টাইপস, এরিথ্রোসাইট বা আরবিসি ফর্ম পার্টিকেলস হচ্ছে ব্লাড কর্পাসেলস বলা হয়, ফর্ম যার আকার আছে ব্লাড কর্পাসেলস। ব্লাড কর্পাসেল 3 টাইপ, প্লেটলেটস বা থ্রোম্বোসাইট অনুচক্রিকা। আরবিসি বা এরিথ্রোসাইট ইজ সাইন্টিফিক নেম অফ আরবিসি, thrombocyte is the scientific name of platelets, leukocyte is the scientific name of WBC. তো এরিথ্রোসাইট এই 7%-এর মেনলি যে পার্টগুলো, তার মধ্যে মূলত এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা কিন্তু সবচেয়ে বেশি, কারণ 5 to 5.5 মিলিয়ন, তার মানে 50 থেকে 55 লাখ তোমার কি থাকবে না এরিথ্রোসাইট থাকে, মানে পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকবে। পরে আমরা পড়ব। নেক্সট, লিউকোসাইট ডব্লিউবিসিকে ভাগ করি কি, তাদের সাইটোপ্লাজমে গ্রানুলার সাবস্টেন্স প্রেজেন্ট আছে কি না নেই। গ্রানুলস মানে কি দানা, ভালো করে মনে রাখার একটা সুবিধা বলছি। গ্রানুলসকে আমরা যদি দানা বলি, দানাটা হচ্ছে ফিলাস বলা হয়। ফিলা মানে দানা, অর্থাৎ ফিল কথাটা মনে রাখতে, ফিল মানে দানা থেকে এসছে। তাহলে ফিল 3 রকম আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তাহলে বেসো ফিল, যেহেতু ফিল মানে ফিলাস মানে দানা, এইভাবে মনে রাখবে। তাহলে এই 3টে হচ্ছে গ্রানুলোসাইট। আর যাদের নেই সাইট মানে কোষ, লিম্ফোসাইট, মোনোসাইট। লিম্ফোসাইট আবার ফার্দার হচ্ছে 2 ধরনের হতে হবে, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। আবার এরও ভাগ আছে, টি লিম্ফোসাইটের আরও ভাগ আছে, টি কিলার সেল, এগুলো অন্যান্য ভাগ আছে, এগুলো পরে দেখছি। নেক্সট আমরা ঢুকছি এখন একটু এনসিআরটি। ব্লাড ইজ এ স্পেশাল টাইপ টিস্যু। কেন স্পেশাল টাইপ? কারণ এরা কিন্তু সেল থিওরি মান্য করে না। ব্লাডকে স্পেশাল টাইপ অফ কানেক্টিভ টিস্যু বলা হয় কেন? কারণ হচ্ছে এর কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোষগুলো থাকে, মেইনলি আরবিসি, কখনো সেল থিওরিকে মান্য করে চলে না। সেল থিওরির যা যা বৈশিষ্ট্য আছে ব্লাডের মেইনলি যে কোষগুলোর যা আছে, যেমন আরবিসি এবং প্লেটলেটসের নিউক্লিয়াস নেই, এবং শুধু তাই নয়, মাইটোকন্ড্রিয়া নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, গলগি বস্তু নেই, এরকম অনেকগুলো অর্গানিন নেই। তো এগুলো না থাকায় প্রচুর উপকার হচ্ছে আরবিসিতে, কারণ পরিমাণটা বেড়ে যাচ্ছে হিমোগ্লোবিনের। এবং শুধু তাই নয়, আরবিসির আমাদের যদি ডায়ামিটার দেখি 7.4 মাইক্রোমিটার মোটামুটি, কিন্তু এরা
5 মাইক্রোমিটারের মধ্যে হোলের মধ্যে দিয়ে প্রবেশ করে চলে যেতে পারে। কারণ কি না, এরা ফোল্ড হতে পারে, ফোল্ড হয়ে ঢুকে চলে যেতে পারে। তো যেটা বলছে এনসিআরটি, ব্লাড ইজ এ স্পেশাল কানেক্টিভ টিস্যু। কেন কি বেসমেন্ট মেমব্রেন নেই, কানেক্টিভ টিস্যু অথবা বেসমেন্ট মেমব্রেন নেই, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু করে ফেলতে পারে। স্পেশাল টাইপ কেন বলা হলো, কি কারণে বলা হলো? তাহলে কানেক্টিভ টিস্যুর যে সমস্ত বৈশিষ্ট্য থাকবে সেগুলো এর মধ্যে নেই। যেমন ম্যাট্রিক্স থাকবে, ম্যাট্রিক্স কিন্তু এদের সেভাবে কিছুই নেই। ধাত্র হিসাবে আমরা কি বলবো সেভাবে বলি না, মেনলি ব্লাড প্লাজমা, ঠিক আছে। এবং ব্লাড প্লাজমাটাকেই আমরা ধাত্র হিসেবে গ্রহণ করলেও পারি, কিন্তু আমাদের এখানে সেল থিওরিটা মেনটেন করে না, তার কারণ সেলের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো নেই। ওকে, ব্লাড ইজ এ স্পেশাল কানেক্টিভ টিস্যু, কানেকশান করে সেই জন্য কানেক্টিভ টিস্যু, কিন্তু কানেক্টিভ টিস্যুর অন্য বৈশিষ্ট্য নেই। কনসিস্টিং অফ ফ্লুইড ম্যাট্রিক্স, ফ্লুইড ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কিন্তু ফ্লুইড হিসেবে, দ্যাট ইজ প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্ট, ফর্মড এলিমেন্টস আমরা জেনে গেছি। ব্লাড, এখানে আমরা একটা ভালো ডায়াগ্রাম তোমাদের জন্য, যে ব্লাড ইজ কম্পোজড অফ প্লাজমা অ্যান্ড cellular elements, that is red blood cell, white blood cell, platelets. Platelets, white blood cell includes কি করছে না, অ্যাগ্রা আর গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট 3, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, অ্যাগ্রা। এদের কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে কি, যে নিউট্রোফিল এদের লোভ থাকে নিউক্লিয়াসে, হ্যাঁ, আর এদের নিউক্লিয়াস মনো একটি করে থাকে। এছাড়া যে গ্লোবিনের 5 রকম তোমার ইমিউনোগ্লোবিন থাকে, ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন ই, ইমিউনোগ্লোবিন ডি, এইগুলো নর্মালি চেহারাটা দেখতে প্রায় এক, কিন্তু ডাবল অবস্থায় যখন গ্লোবিন ডি থাকে, ডি তখন হিমোগ্লোবিন এ, আর ইমিউনোগ্লোবিন এম হচ্ছে তাদের কি থাকে না, জয়নিং চেইনের মাধ্যমে তারা 5টা ব্রাঞ্চ একযোগে রাখতে পারে। নেক্সট হচ্ছে প্লাজমা। প্লাজমার মধ্যে কি পড়ছে, এই প্লাজমা দিয়ে আমরা পড়বো, আমরা প্রথমেই পড়ছি প্লাজমা এবং ফর্ম পার্টিকেলস। ইট ইজ স্ট্র কালার, তাহলে কি খড়ের মতন কালার, মানে হালকা হালকা হলুদ রঙের, হলুদ নেই বললেই চলে। ভিসকাস ফ্লুইড 18, কনসিস্টিং অফ 55% অফ ব্লাড, 90 to 92% অফ ব্লাড, যেটা আগেই বললাম, প্লাজমা ইজ ওয়াটার থাকবে, অ্যান্ড প্রোটিন 6 to 8% হচ্ছে প্রোটিন অফ ইট। ওকে, নেক্সট ফাইব্রোজেন, গ্লোবিউলিনস অ্যান্ড অ্যালবুমিন, গ্লোবিউলিনস অ্যান্ড ফাইব্রোজেন্স আর মেজর প্রোটিনস। ওকে, মেজর প্রোটিনস হচ্ছে এই 3টে, এবং ফাইব্রোজেন্স হচ্ছে কি, ফাইব্রোজেন্স হচ্ছে সলুবেল প্রোটিন ইন প্লাজমা, সলুবেল। এর থেকে ইনসলুবেল প্রোটিন তৈরি হয়, সেটা হচ্ছে ফাইব্রিন, ঠিক আছে, মনে রাখবে ফাইব্রিন। ফাইব্রিন একটি এনজাইমের মাধ্যমে ফাইব্রিনে পরিণত হয়। এনজাইমটার নাম কি? আমরা তো ক্লাস 9 থেকে পড়ে আসছি, পারা উচিত, কিন্তু না পারলে আমি বলে দেবো। ফাইব্রিনোজেন আর নিডেড ফর ক্লটিং অ্যান্ড কোয়াগুলেশন। ওকে, গ্লোবুলিনস মোস্ট অ্যাবান্ডেন্ট ইন সিরামে থাকে, মোস্ট অ্যাবান্ডেন্ট সিরামে মেনলি থাকবে গ্লোবুলিনস, প্রায় 80% প্রেজেন্ট ব্লাড। এটা এনসিআরটির না, এনসিড লাইনটাকে বলি। গ্লোবুলিনস primarily are involved in defense mechanism, okay, of the body. Albumins helps in osmotic balance, osmotic balance করতে সাহায্য করে অ্যালবুমিন, আর ডিফেন্স মেকানিজম, বডির ডিফেন্স মেকানিজম তৈরি করে হচ্ছে কে, গ্লোবুলিন। আর ফাইব্রোজেন কী করে না, ক্লটিং এবং কোয়াগুলেশনে। আমি যে এক্সট্রা কথাগুলো বলেছি সেটা এবার পড়ছি। মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে গ্লোবুলিন, 80% প্রেজেন্ট ব্লাড বা প্লাজমা, প্রেজেন্ট ব্লাড, প্লাজমা টিস্যু ফ্লুইডের মধ্যে থাকবে। তাহলে গ্লোবুলিন কোথায় কোথায় থাকে, প্লাজমা ব্লাডের মধ্যে থাকবে, প্লাজমার মধ্যে থাকে, টিস্যু ফ্লুইডের মধ্যে থাকবে। আর অ্যালবুমিন হচ্ছে 69 কিলো ডালটন তার মেজারিং ওয়েট, আর হচ্ছে সিঙ্গেল পলিপেপটাইড চেইন,
অ্যালবুমিন হচ্ছে সিঙ্গেল পলিপেপটাইড চেন, আর গ্লোবিন গ্লোবুলার্স হ্যাভিং 585 অ্যামাইনো অ্যাসিড পড়েছিল একবার, ওই জন্য দিয়েছি আমি। 17 ডাইসালফেট বন্ডস, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন 60% ইন প্লাজমা, 3.5 to 5 গ্রাম ডাইলুশন থাকে। ওকে, তাহলে তিন ধরনের প্রোটিনের কী কাজ সেটা আমরা জানলাম। নেক্সট হচ্ছে প্লাজমা অলসো কন্টেন্ট কি স্মল অ্যামাউন্ট অফ মিনারেলস, লাইক কী কী, যেগুলো ইলেকট্রোলাইট বলছি, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, বাইকার্বনেট, ক্লোরাইড। এই দুটো সম্পর্কে আমরা জেনেই এসেছি, বাইকার্বনেট এবং ক্লোরাইডের ঘটনা জেনেই এসেছি। ঠিক আছে, সোডিয়ামটাও জেনে এসেছি। কোনটা থাকে না, পটাশিয়াম আয়নটা থাকবে না। ঠিক আছে, এগুলো মনে রাখতে থাকে না। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস ইত্যাদি আর অলসো প্রেজেন্ট ইন প্লাজমা অ্যাজ দে আর অলওয়েজ ট্রানজিট, মানে ট্রান্সপোর্ট করে এর দ্বিতীয় ওদিকে ইন দ্য বডি। ফ্যাক্টরস ফর কতগুলো ফ্যাক্টর থাকে না, 1 to 13, 6 ফ্যাক্টরস নেই, মনে থাকে যেন। ফ্যাক্টরস অফ কোয়াগুলেশন or clotting of blood are also present in plasma in an inactive form. এইখান থেকে কিন্তু কোশ্চেন করবে। তাহলে ইনঅ্যাক্টিভ ফর্মে কিন্তু অবস্থান করবে কি ফ্যাক্টরস, এরা অ্যাক্টিভেটেড হয় যখন ক্লটিং করে। ক্লিয়ার হয়েছে? ক্লটিং যখন কোথাও কেটে টেটে গেলে তখন তাকে অ্যাক্টিভেট করতে হয়। প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর, প্লাজমার মধ্যে যদি ক্লটিং ফ্যাক্টর না থাকে তবে সেটা হয়ে যায় সিরাম। সিরাম মানে আফটার ক্লটিং, যখন কোনো জায়গায় কেটে গেলে যখন ডিপ রেডিশ ব্রাউন কালারের ক্লট জমা পড়ে, তারপর ওখান থেকে যে হালকা জলের মতো অংশ বেরিয়ে আছে, দ্যাট ইজ কল্ড সিরাম। আর ব্লাড কর্পাসেলস যে ম্যাট্রিক্সে থাকে তাকে বলা হয় প্লাজমা। প্লাজমা আর সিরামের মধ্যে এটুকুই পার্থক্য, মেনলি ক্লটিং ফ্যাক্টরস থাকবে না, সেই জন্য সিরাম কখনোই জমাট বাঁধে না। কিন্তু বাকি যে সবই কিন্তু জমাট বাঁধবে। ফর্ম এলিমেন্টের মধ্যে আমরা বুঝি যার আকার আছে, সেটা কি কি, এরিথ্রোসাইট, লিউকোসাইট অ্যান্ড প্লেটলেটস। 44% হচ্ছে এরিথ্রোসাইট, আর ডাব্লিউবিসি অ্যান্ড প্ল্যাটলেটস হচ্ছে 1%। কার না, ফর্ম পার্টিকেলস হচ্ছে 45, মনে পড়ছে 45% হচ্ছে ফর্ম পার্টিকেলস, আর হচ্ছে প্লাজমা ছিল কত, 55, প্লাজমা হচ্ছে 55, তো ওইটা প্লাজমা তো পড়া হয়েই গেছে। 45% যে, তার 44% হচ্ছে আরবিসি, আর অনলি 1%। তার কারণ এতে আরবিসি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 55 লক্ষ অবধি থাকতে পারে, আর সেখানে ডাব্লিউবিসি 6000 থেকে 8000। প্লেটলেটস আরও কম। যা প্লেটলেটস তো ফ্র্যাগমেন্টস অফ সেল, সেই জন্য প্লেটলেটসের সংখ্যাটা যাই হোক না কেন, সেটা কোনো বিশেষ কোনো এই গোনার দিক দিয়ে বা সংখ্যার দিক দিয়ে বিশেষ কোনো মাইনে রাখে না। আর কালেক্টিভলি কল ফর্মস এলিমেন্টস, ফিগারে দেখাবো আমরা, and they constitute mainly 44% of the blood. Okay, next, this is NCERT diagram, একদম simplest diagram, RBC বা erythrocytes, platelets, thrombocyte, and এর মধ্যে হচ্ছে WBC বা লিউকোসাইটস, তার মধ্যে ইওসিনোফিল বা অ্যাসিড, এর আরেকটা নাম আছে অ্যাসিডোফিল, বেসোফিল, বেসিক বলা, আর হচ্ছে নিউট্রাল। নামের থেকে বোঝা যায় এটা অ্যাসিডিক, এটা বেসিক এবং এটা নিউট্রাল কন্ডিশন। এদের মধ্যে যে ইয়েগুলো থাকবে তোমার, এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইট, দিস ইজ গ্র্যানুলার, এই তিনটে হচ্ছে গ্র্যানুলার টাইপ।
গ্র্যানুলার সাইটোপ্লাজম, একটা হচ্ছে মনোসাইট এবং তোমার হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট আবার টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এর মধ্যে মনোসাইট এবং নিউট্রোফিল, মনোসাইট এবং নিউট্রোফিল, মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোটিক প্রক্রিয়ায় জীবন ধ্বংস করে, আর টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট ইমিউন পাওয়ার বাড়ায়। ইওসিনোফিল অ্যালার্জিক কন্ডিশন, বেসোফিল মেনলি রক্তকে তরল রাখার জন্য। প্লেটলেটস সংক্ষিপ্তভাবে বুঝি, প্লেটলেটস তোমার হচ্ছে রক্ত জমাট বাঁধানোর জন্য, আরবিসি শ্বাসবায়ু আদান প্রদানের জন্য। এগুলো হচ্ছে একটা করে ফাংশন, মেইন ফাংশন বললাম। এরিথ্রোসাইট or RBC or red blood corpuscles. Erythrocyte or RBC or red blood corpuscles most abundant of all the cells in blood, সব ছেলের মধ্যে। এ হেলদি অ্যাডাল্টমেন্ট ইন কাউন্ট যদি করি তাহলে দেখা যাবে কি 5 to 5.5 মিলিয়ন, দ্যাট ইজ 50 থেকে 55 লাখ থাকবে আরবিসি। কতটুকু রক্ততে? কিউবিক মিলিমিটার, ঠিক আছে? 1 কিউবিক মিলিমিটারে থাকবে হচ্ছে, পার কিউবিক মিলিমিটারে থাকবে হচ্ছে কত, মানে 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার এরকম যদি একটা কিউব নেওয়া হয়, তার মধ্যে যে রক্তটা থাকবে তাতে ভাবতে পারো কত পরিমাণ থাকে না, 5.5 মিলিয়ন, দ্যাট ইজ 50 to 55 lakhs। ফর্মড ইন, কোথায় তৈরি হয়? রেড বোন ম্যারো ইন অ্যাডাল্টস, অ্যাডাল্টে রেড বোন ম্যারো। আর বিফোর বার্থ লিভার, ঠিক আছে, স্প্লিন, এগুলো আমরা আস্তে জানবো। থাইমাস গ্ল্যান্ড, এগুলো আমার আগের যে নোটগুলো দিয়ে দিয়েছি তোমাদের, তার মধ্যে কিন্তু সব আছে, সব তো পড়ানো সম্ভব না, ওইগুলো ওই জন্য আগে দিয়ে দিই সমস্ত নোটগুলো। আজ এইটা হচ্ছে এনসিআরটি ধরে ধরে পড়ানো, ঠিক আছে। নিউক্লিয়াস অ্যাবসেন্ট, কিন্তু যখন অরিজিন হয়েছিল তখন কিন্তু নিউক্লিয়াস অ্যাবসেন্ট ছিল না, তখন ছিল। নর্মোসাইটের পর থেকে বাদ চলে গেছে নিউক্লিয়াস, দেখাবো আমি। নিউক্লিয়াস অ্যাবসেন্ট ইন মোস্ট অফ দ্য ম্যামালস অ্যান্ড বাইকনকেভ, মানে দেখতে এরকম, বাইকনকেভ এরকম, ঠিক আছে। আর বাইকনভেক্স যদি হতো তাহলে এরকম হতো, ঠিক আছে। তাহলে এই আরবিসিগুলো এরকমই দেখতে হবে। বাইকনকেভ হওয়ার অনেক সুবিধা আছে, এরা ফোল্ড করতে পারে, এবং এতে নিউক্লিয়াস না থাকার জন্য এরা ফোল্ড করে পুরো চলে যাবে, কারণ এর যে লেন্থটা থাকে হচ্ছে 7.45 কাছাকাছি মিলিমিটার। যখনই এটা ফোল্ড হয়ে যায়, মানে মনে করো এইটাকেই আমি ফোল্ড করছি, সাইড ভিউ না করলে তো হবে না, সাইড ভিউ দিয়ে দেখাতে হবে। দেখো এইবার কিন্তু এর এরিয়া অনেক কমে গেল, এ কিন্তু স্প্লিনের 5 মাইক্রন ডায়ামিটারের মধ্যে দিয়ে পাস করে চলে যাবে। সেই জন্য গ্রাভিয়েট বলা হয় স্প্লিনকে, কেন বলা হয় না, যখন স্টিফ হয়ে যাবে তোমার এর হিমোগ্লোবিন, তখন আর এরকম বাঁক নিতে পারবে না, আর বাঁক নিতে পারবে না যখন, যেতে পারবে না, সঙ্গে সঙ্গে সেগুলোকে ধ্বংস করবে। সেটা আমরা পরে দেখছি। আরবিসি হ্যাভ হিমোগ্লোবিন, রেড কালার, আয়রন কন্টেনিং কমপ্লেক্স প্রোটিন, হেন্স কালার অ্যান্ড নেম অফ দিস সেল। তাহলে কী কারণে এটা হয়েছে সেটা আমরা মোটামুটি জানলাম। এবার যেটা হচ্ছে যে